উচিত কথা রেকর্ড করছি শুক্রবার ২৮ মার্চ। আর আপনারা যখন শুনছেন তখন আব্বাসউদ্দিন গাইছেন রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ। ঈদ সবার জন্য খুশির, তবে গত কয়েক বছর ধরে ঈদের আগে ঈদ বানান কি হবে তা নিয়ে একটু ঝগড়া বসরা চলে। বছর কয়েক আগে বাংলা একাডেমি ঈদের বানান দীর্ঘ ইকারের বদলে রস্যি ইকার করেছিলেন, আর সেইটাকে সঠিক বলেছিলেন স্বনামধন্য অধ্যাপক মোহাম্মদ আজম। সেই সিদ্ধান্ত সঠিক নির্ণয় করে তিনি বলেছিলেন ঈদের বানান ঈদই টিকে থাকবে। আজ আবার যখন দীর্ঘ ঈদে ফিরে গেল বাংলা একাডেমি, তখন অধ্যাপক আজমই একাডেমির মহাপরিচালক। কি আর বলবো, আলেকজান্ডারের বাড়ি ছিল গ্রিসে, তার ছিল সেলুকাস, আমাদের বাড়ি বাংলাদেশে, আমাদের আছে আমরা যখন এই উচিত কথা নিয়ে কথা বলছি, উচিত কথা রেকর্ড করছি, তখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর প্রসঙ্গে আলোচনা চলছে সর্বত্র। এবারের সফরের এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর সেটা হলো যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফর ছিল ঐতিহাসিক, এবং দেশটির সরকারও কোম্পানিগুলির কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। আমরা এগুলি নিয়ে বলতে চাই যে আসলে এই প্রতিশ্রুতি পাওয়ার পরে তা কতটা বাস্তবে অনুবাদ হয় সেটা নিশ্চয়ই আমরা পরে দেখতে পাবো। এখন পর্যন্ত আমরা প্রতিশ্রুতি পেয়েছি, এতে আমাদের এটা খুশি থাকতে হবে। আমরা খুশি আছিও। আসলে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বাংলাদেশ চীনের সাথে যৌথ এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসেছে আমাদের এই সরকার। এইটার ক্ষেত্রেও আসলে এইটার পরবর্তীতে এইটার ইম্প্যাক্ট বা এটার তাৎপর্য কী হবে সেটাও আমরা আসলে বুঝতে পারবো পরে। এখনই আমরা যে এটা সব বুঝে ফেলবো ব্যাপারটা সেরকম নয়। অর্থনীতি ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ে একটি চুক্তি এবং আরও 8টি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছে ঢাকা ও বেইজিং। সেই চুক্তি এবং সমঝোতা স্মারক, যাই হোক, এগুলি যখন আমরা বুঝতে পারবো, এর ফল যখন আমরা পাইতে পারবো, তখন আমরা জানবো যে এটা আসলে আমাদের জন্য কতটা ভালো হয়েছে, কতটা লক্ষ্মী ছিল, কতটা আমরা এইটা দিয়ে আমরা উপকৃত হয়েছি। রাজনৈতিক সরকারের সময় যেমন যুক্তরাষ্ট্র, চীন, ভারত কোনো কিছু নিজেদের পক্ষে বললে সরকারি দল ও বিরোধী দলের নেতারা সেটা নিয়ে বগল বাজান, পক্ষে গেলে আর বিপক্ষে গেলে একটু বেকফুটে চলে যান। এই সরকারের মধ্যেও সেই প্রবণতা কম বেশি আছে। এখন সেই জন্য সেগুলি বিচার এবং বিশ্লেষণের জন্য আমরা একটু সময় দিতেই পারি। তবে বড় দেশগুলিতে ডক্টর ইউনূসের জন্য আলাদা সম্মান আছে, আর আগের কাজের জন্য গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণের জন্য এখন সরকার প্রধান হিসাবে নতুন কি করতে পারছেন সেটাই বিষয়। আমরা এই ব্যাপারগুলি আমি যেরকম বলছিলাম যে এটা আসলে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি করতে পারছেন, কিভাবে তা দেখছে, সেটা নিয়ে আসলে কথা এবং বিশ্লেষণের জন্য আমাদের কয়টা দিন অপেক্ষা করতে হবে এবং আমরা দেখতে হবে যে বাস্তবে তা আমাদের কতটুকু উপকার করছে। আমরা আসলে এই সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূসের বহুল আলোচিত চীন সফর নিয়ে ছাড়া যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেই বিষয়টি হচ্ছে সংস্কার। বিএনপি চায় কি চায় না, এবং সংস্কারের ক্ষেত্রে বিএনপি কোন সংস্কারগুলি চাচ্ছে না, এবং এনসিপির সাথে বিএনপির কোন জায়গার মধ্যে তফাৎ রয়ে যাচ্ছে। আমরা সেই বিষয়গুলি দেখার জন্য একটু যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, তাহলে আমরা দেখব যে আমি গত উচিত কথায় এটি বলছিলাম যে বিএনপির জানি কি একটা ঝামেলা আছে। বিএনপির যে ঝামেলা আছে তা এই সপ্তাহ আস্তে আস্তে সেটি একদমই স্পষ্ট হয়ে গেল। এইটার ক্ষেত্রে আপনি জানেন যে আমরা যখন এই কথা বলছি তখন আমরা বিএনপির খুব বড় একজন নেতা, সে আমির খসরু মোহাম্মদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বলেছেন গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য যে সংগ্রাম তা এখনো শেষ হয়নি। জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সে সংগ্রাম শেষ হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা। যাই হোক, এইগুলি লেখা আর এরকম দেখে দেখে চোখ পড়ে আর পড়তে ইচ্ছা করে না। মূল মোদ্দা কথা হচ্ছে এই যে আসলে বিএনপি সংস্কার চায় না, মানে বিএনপি সংস্কার চায়, বিএনপি সংস্কারগুলি জানি কেমন। বিএনপি সংস্কার কোনটাতে চায় না? বিএনপি সংস্কার চায় না যে পরপর দুবার মানে দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন। এটাকে তারা এখন বলছে যে ঠিক আছে, দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, মানে পরে আবার বিরতিতে আবার হতে পারবেন। এই দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, তবে তাকে মাঝখানে আবার বিরতি দিতে হবে। মানে আমাদের সংস্কার হচ্ছে এইটা, অর্থাৎ দুবারের বেশি প্রধানমন্ত্রী যে কেউ থাকতে পারবে না সেইটার ব্যাপারে তাদের আপত্তি আছে। এই সংস্কারটা তার কাছে পছন্দ হয় না। মানে তাদের আমি অবশ্য বুঝি না। আমি বলি না যে বিএনপির আসলে ঝামেলা আছে। কীরকম ঝামেলা আমি আপনার বলি। যেমন ধরেন বিএনপি এখন, ওরা তো একটা দল, ওরা জানে যে যদি এখন এইটা ওরা মেনে নেয় যে বিএনপির পরপর বা মোট দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না,
তাহলে কি হবে? তাইলে হবে হচ্ছে যে ধরা যাক তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন, 2 বছর 2টা মেয়াদের পর তারেক সাহেবকে সেখান থেকে সরে যেতে হবে। তো 2টা বছর পরে তারা সরে যেতে হলে তাহলে বিএনপিতে প্রধানমন্ত্রী কে হবেন? নতুন আরেকজন প্রধানমন্ত্রী যখন আসতে নিবেন তখন দলটা কি এক থাকবে, দলটাকে ভেঙে যাবে, এরকমই মনে ওরা চিন্তা করে। কিন্তু আমি বিএনপির একটা কথা বলতে চাই, আপনারা যে এগুলি বলেন, এগুলি বলে যে আসলে নিজেদের অবস্থানটা পরিষ্কার করেন যে আপনারা আসলে কি চান, তা আপনাদের হাতে তো আছে। আমি আপনাদের হিসাব দিই না, আপনারা কয় বছর ক্ষমতা থাকতে চান? ধরেন এখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে উনি 4 বছর থাকলেন, তারপরে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি 2বার প্রধানমন্ত্রী থাকলেন, উনি আরও 8 বছর থাকলেন, কত 12 বছর। তারপরে হচ্ছে তারেক সাহেবের যে স্ত্রী আছেন তিনি প্রধানমন্ত্রী থাকলেন 2 বছর, তাহলে থাকলেন হলো 12 8 20 বছর। তারপরে উনার যে মেয়ে আছে তিনি থাকলেন হচ্ছে 8 বছর, 28 বছর। 28 বছর তো নিশ্চিতই মোটামুটি, তাই না? তারপরেও আপনারা এইটা নিয়ে আপনারা অনেক মানে এটা নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা, এই সংস্কার প্রক্রিয়া নিয়ে আবার জনাব নাহিদ ইসলামের যে এনসিপি দল, এইটা গত কয়দিন ধরে অনেক চাপে ছিল কেন? একজন গুরুত্বপূর্ণ লোক, তিনি 100-150 গাড়ি নিয়ে তার নির্বাচনী এলাকায় যান, 150 গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় যান। তারপরে আবার এইটাতে তার দলের লোকজনই আবার ফেসবুকে চিঠি দিয়ে জানতে চান যে ভাই এটা আবার কি হইলো। তখন তিনি আবার ব্যাখ্যা দেন যে তিনি জমিদারের পুত্র, সেজন্য তিনি যাইতেই পারেন। আবার নাহিদ ইসলাম সাহেব যিনি পার্টির চিফ, তিনি আবার বাসে করে যান। সুতরাং অনেক রকম কথাবার্তা এখানে চলতেছিল। কিন্তু এই বিএনপির এই সংস্কার প্রশ্নে একটা খুবই কঠোর এবং কঠিন অবস্থান এনসিপিকে একটু এইটা বলার সুযোগ দিচ্ছে। দেখেন আপনারা বিএনপিকে ভালো মনে করেন, আপনারা বিএনপি নির্বাচন চায় বলে নাচেন, আপনারা দেখেন বিএনপি আসলে জিনিসটা কি, বিএনপি নির্বাচনটা কেন চায় সেটাও দেখেন। বিএনপি নির্বাচনটা চায় হইলো আসলে এটাকে কি বলা যায়, বিএনপি নির্বাচনটা চায় হইলো ক্ষমতায় যায় যেই কাজগুলি আওয়ামী লীগ করতো সেই কাজগুলি ওরা করবে মানে এই এখন এটা কেমনে বলি, ওরা 15 বছর ক্ষমতায় আসে নাই, কিন্তু এটা বলতেই হচ্ছে বিএনপির চাওয়া দেখে। এই যে আমি কিন্তু মনে করেছিলাম যে বিএনপি সংস্কারের প্রশ্নে বিএনপি সবচেয়ে বেশি করে বলবে যে হ্যাঁ আমরা সংস্কার চাই, আমরা সংস্কার চাই, সব ধরনের সংস্কার চাই। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা যে এককভাবে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা যাতে রদ হয়, সেই ক্ষমতার যাতে একটা ভারসাম্য আসে, সেইটা আমরা চাই, সেটা বিএনপি সবচেয়ে বেশি করে বলবে। কিন্তু বিএনপি কিন্তু এটা বলতেছে না। এইটা না বলতে পারার জন্য এনসিপি মানে বিএনপি আসলে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে জাতীয় নাগরিক পার্টি বা নতুন যে দল গঠিত হয়েছে সেই এনসিপি আর বিএনপির কথার যুদ্ধটা খুব বেশি চলছে এবং তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলছেন তা একটু দেখে নিই। তিনি বলছেন, আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে। বিচারটা কিন্তু বাজওয়ার্ড, মানে বিচার করতে হবে। উনারাও খুব ভালো, কারণ আমি ওনাদের কথাবার্তায় বুঝি যে বিচারটা উনারা বলে রাখতেছেন, কারণ বিচারটা উনারা করতে চান, বিচারটা দিয়ে আসলে জুলাই আগস্টের স্পিরিটটাও মনে করে দিতে চান, আমাদের মনে করে দিতে চান শেখ হাসিনা কীরকম একটা সরকার ছিলেন। এই সব কিছু এই বিচার শব্দটার মধ্যে বলতে হবে। আর সংস্কারটা আপনি দেখেন এনসিপি যেসব বিষয়ে মানে তাদের দ্বিমত নাই, তারা বলতেছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যতে তাদের দ্বিমত নাই। তারা বলতেছে যে এখানে আসলে ভারসাম্য আনা দরকার, পরপর যাতে অনেকবার কেউ প্রধানমন্ত্রী না থেকে যেতে পারে। এই যে দ্বিমতগুলি মানে ধরিয়ে দেওয়া হচ্ছে, এটাতে আসলে এনসিপি সুবিধা পাচ্ছে মানে এনসিপি বিএনপির সাথে ফাইট করে ক্ষমতায় চলে যাবে, সেই সুবিধা না পাইলেও এনসিপি একটা সুবিধা পাচ্ছে। বিএনপির যে মুখ এবং মুখোশ সেটাকে আলাদা করে দেওয়ার ক্ষেত্রে তারা এটা সুবিধা পেতেছে। এই আপনি দেখেন যে এইটা যখন স্পষ্ট এনসিপিওয়ালারা বলতে চেষ্টা করতেছিল যে বিএনপি ক্ষমতায় গেলে এই সংস্কার করবে না, বা এখন যখন আরো স্পষ্টভাবে বলতেছে এই সংস্কার করবে না, আমরা তখন বলতেছিলাম যে না বিএনপি কেন করবে না, বিএনপি করবে, বিএনপি তো এখন ভালো দল, বিএনপির তো হেদায়েত হয়ে গেছে, বিএনপি তো 31 দফা দেয়, বিএনপি তো প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে বলে, বিএনপি তো বহু আগে থেকে আরও বেশি গণতান্ত্রিক কীভাবে হইতে হবে বলে। বিএনপিকে আপনি কিভাবে বলবেন যে বিএনপি সংস্কার করবে না? এখন যত দিন যাচ্ছে বিএনপি যত টের পাচ্ছে যে বিএনপির নাকের কাছে যখন গন্ধটা স্পষ্ট হচ্ছে, চোখের সামনে যখন দৃষ্টিটা স্পষ্ট হচ্ছে, ক্ষমতা সেই চেয়ারটা
যখন পাওয়া যাচ্ছে, বিএনপি তখন বলতেছে তারা সংস্কার একেবারেই করবে না। মানে 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 তারা তারা সংস্কারের কথা শুনলেই তাদের আসলে জ্বর উঠতেছে। এখন সংস্কারের জায়গা থেকে একটু গুজবে যায়। দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে গুজব সম্পর্কে বলছেন, গুজব হলো জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের অনুসন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি এই গুজবের সূত্রের সন্ধান পাইছি। গুজবের সূত্রের সন্ধান হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ স্যার, আপনার উপদেষ্টা পরিষদ এই গুজবের সূত্রের সন্ধান করে এটার মধ্যে এটা পাইছি। আমি আপনার বলে দিই যে আমরা একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওর মধ্যে থেকে আপনার একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ভিডিও সাক্ষাৎকারে বললেন যে উনারা যখন আপনাকে সরকার প্রধান করতে চেয়েছিলেন তখন এই সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা চান নাই। জেনারেল ওয়াকারুজ্জামান যখন এটা চান নাই তখন ওনারা তাকে মানে কি বলে তাকে কনভিন্স করতে চেষ্টা যখন করতেছিলেন, তখন জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে বলছেন আপনার সম্পর্কে এর একটা ভালো কথা না। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটা কিন্তু বলছেন। এইটা বলার পর এবং তার আগে যখন আমরা জনাব হাসনাত আবদুল্লাহর মুখে শুনি জনাব ওয়াকারুজ্জামান আসলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে যান, তখন ঢাকার রাস্তায় একটা রেগুলার আর্মির গাড়ি, এবং আর্মি কিন্তু এখনও রাস্তায় আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারের রাস্তায় আছে, যখন এটার মধ্যে থেকে হাঁটে তখন ঢাকার মধ্যে অনেক গুজব সৃষ্টি হয়। এবং অবশ্যই এই গুজবকে ফেনা দিতে চেষ্টা করে হচ্ছে আমাদের আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের বিভিন্ন টিম, তারা এটাকে ফেনা দিতে চেষ্টা করে। তবে এইটা কিন্তু আওয়ামী লীগের লোকজনের জন্য কিন্তু আসলে আমি একদম ঠিক করে বলি, আওয়ামী লীগের লোকজনের কিন্তু এই গুজব এত রকম পায় না, কারণ আওয়ামী লীগের লোকদের এখন গুজব ছড়ানোরও শক্তি আসলে নাই। গুজবটা আপনার উপদেষ্টা পরিষদ থেকে এবার এটা ছড়িয়েছে। অন্য অনেক গুজবের ক্ষেত্রেও আমি এটা দেখেছি যে এইটা কিন্তু শক্তিশালী জায়গায়, যাদের ক্ষমতা বেশি তাদের গুজব ছড়ানোর ক্ষমতা মানে গুজব ছড়ানোর শক্তিও বেশি। সুতরাং আপনি কিন্তু এটা খেয়াল করবেন যে গুজব কিন্তু ছড়ায় বা গুজব কিন্তু ছড়িয়েছে সেইটা শক্তিশালী একটা জায়গা থেকে, এবং এইটার ক্ষেত্রে তো স্পষ্ট ভিডিও প্রমাণ আছে যে আপনার উপদেষ্টা এই গুজবটার ক্ষেত্রে মানে কি বলে এটাকে গুজবের ক্ষেত্রে একটা বড়, যেটাকে আপনি বড় হাতিয়ার বলতেছেন, সেই বড় একটা হাতিয়ার হয়ে কাজ করেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আপনাকে এটা একটু জানিয়ে রাখলাম। গুজব সম্পর্কে বলতে গেলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলতে হয়। জেনারেল ওয়াকারুজ্জামানের একটি কথা আমরা মানে বেশ কিছু জায়গায় উদ্ধৃত হতে দেখলাম, আমিও উদ্ধৃতি দিচ্ছি, হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি, অনেকে নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে, এতে বিভ্রান্ত হওয়া যাবে না, পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। 24 মার্চ সোমবার সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে তিনি এই কথা বলেছেন। এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের আঁকড়ে ধরার শেষ খড়কুটোও কি নষ্ট করে দেওয়া হলো, কারণ এই মানে এই যে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের যে মিটিংয়ের কথা আমরা বলছিলাম, যে সম্মেলনের কথা আমরা বলছিলাম, সেই সম্মেলনের আগে অনেক ধরনের গুজব বাজারে ভাসছিল এরকম যে সেনা কর্মকর্তাদের সঙ্গে বসছেন সেনা প্রধান, এখন আসলে তিনি একটি কু করতে পারেন, অন্য কেউ একটি কু করতে পারে, ঢাকার রাস্তায় হচ্ছে আর্মির গাড়ি দেখা যাচ্ছে, যে কোনো কিছু হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে আগস্ট থেকে সেনাবাহিনী যে প্রক্রিয়ায় বারবার এশিওর করতে চাচ্ছে, বিশেষ করে সেনাপ্রধান, যে রাজনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখার বা রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করার তার কোনো ইচ্ছা তার ছিল না, তার নেই, তবুও আওয়ামী লীগ কোনো না কোনো মানে আওয়ামী লীগ সমর্থকরা কোনো না কোনোভাবে কোনো না কোনো খড়কুটো আঁকড়ে ধরে রাখছেন। সবশেষ বঙ্গভবনে ইফতার পার্টিতে গিয়ে সেনাপ্রধানকে আমরা দেখতে পেলাম যে তিনি নামাজ ইমামতি করছেন, তার পেছনে নামাজ পড়ছেন রাষ্ট্রপতি। আমরা এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছেন তাকেও আসলে ইমামতি করতে দেখেছি। এ নিয়ে নানা ধরনের কথা বাজারে ভাসছে, কেউ বলছেন যে এটি দেখানোর জন্য করা হয়েছে, কেউ বলছেন যে না এটি আসলে দেখানোর জন্য করা হয়নি, তিনি আসলে এমন, এবং তার ইমেজ বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হচ্ছে কিনা সেটিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের জবাব আমরা পুরোপুরি জানতে পারবো, এর জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে ভারতীয় মিডিয়ার বিভিন্ন ধরনের খবর, যে খবরগুলি আসলে বাংলাদেশের বিভিন্ন আমি কি বলবো বাংলাদেশের বিভিন্ন কিছুকে টার্গেট করে দেওয়া, সেগুলিকে আবার বলা হচ্ছে যে ভুল খবরও। অন্তর্বর্তী সরকার আসলে স্টারলিংক আনতে অনেক বেশি আগ্রহী। এই স্টারলিংক আনতে আগ্রহীটা এই কারণে যে একে কখনো বন্ধ করা যাবে না, একে আসলে নিয়ন্ত্রণ করা হবে না, কিন্তু এটা কি আসলেই এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, এতে
করে এবং অনেকে আবার এটা বলছেন যে ইলন মাস্ককে খুব বেশি পরিমাণে বিশ্বাসও করা যাবে কিনা সেটিও আসলে আমাদের অনেক বেশি ভেবে দেখতে হবে। অনেকেই বলছেন যে এইবার ঈদে পরিবহন ব্যবস্থার ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল, কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম থাকে, তাই ঈদে অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে যাত্রী কল্যাণ সমিতি বলছে ঈদ যাত্রায় 12 দিনে বিভিন্ন পরিবহনে প্রায় 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে। সবচেয়ে বেশি আদায় হচ্ছে মোটর সাইকেল রাইড শেয়ারিংয়ে। ইন্টারেস্টিং, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবায়ন নেই। আমরা আন্তজেলা বাস ভাড়া সাধারণ সময়ে যেটা আমরা দেখে আসছি 300 টাকা, সেটা এখন 700 টাকার বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেউ কেউ বলছে জনসম্পৃক্ত এইসব বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোযোগ কম। আমরা বিবিসিতে খবর দেখছি এরকম আগে চাঁদা দিতে হতো একজনকে, এখন দিতে হচ্ছে বেশ কয়েকজনকে। আবার বলা হচ্ছে মুখ বদলালেও চাঁদাবাজি থামেনি পরিবহনে, ঢাকাতেই দিনে আদায় 2 কোটি টাকার বেশি। এটাও আসলে বিবিসিরই খবর। মানে মানে আমরা কবে এর থেকে আসলে মুক্তি পাবো? কেউ কেউ বলছেন এর থেকে আসলে আমরা কোনোদিন মুক্তি পাবো না, আমরা এর থেকে কোনোদিন মুক্তি পাবো না, কারণ আমাদের এর থেকে মুক্তি আর নাই আসলে। কারণ আমাদের এখানে বেকারত্ব বেশি, আমাদের এখানে কাজ নাই, চাকরি নাই। আমরা যে ঘরে অনেস্ট নিরাপত্তার সাথে কোনো একটা নিশ্চয়তার সাথে 2 বেলা রোজগার করে সে 1 বেলা খাবো সেটার ব্যবস্থা নেই, সেই জন্য বাংলাদেশে এরকম হবেই। আমি জানি না বাংলাদেশ এরকম হইতেই থাকবে কিনা, সেইটার জবাব দেওয়ার ভার যাদের উপর তারা নিশ্চয়ই জবাব দেবেন। তো জবাব দেওয়ার ভার যাদের উপর তাদের একজন নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি ঈদের সময় নিরাপত্তা প্রসঙ্গে বলছেন, আমরা আশা করছি অপ্রত্যাশিত কিছু হবে না, আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আমরা আশা করছি আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন। একটু আরবি প্রবাদটা ছিল হচ্ছে এরকম যে আল্লাহর উপর ভরসা রাখো। আমরা আরবি প্রবাদটাকে সেরকম জানি, আল্লাহর উপর ভরসা রাখো, কিন্তু তার আরেকটা লাইন কিন্তু আছে, আল্লাহর উপর ভরসা রাখো এবং তোমার উটও বেঁধে রাখো, অর্থাৎ তোমার করণীয়টা তোমাকে করতেই হবে। আমার কাছে মনে হয় যে আমাদের করণীয়টা আমাদের করতে হবে। আমাদের করণীয় করলে আমাদের আর এই জাতীয় কথা যে আমাদের হচ্ছে একটা নিরাপত্তার যে ব্যবস্থা সেটা আসলে অনেকটাই ভবিতব্যের উপরে আর আমাদেরকে ছেড়ে রাখতে হবে না। আমরা একটু আগের কথাও একটু স্মরণ করতে পারি। 12 বছর আগের ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়ি ও দোকানপাট নিজ দায়িত্বে তালা দিতে এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেই সময় বলতেন যে নিজ দায়িত্বে আপনারা এটা তালা দেন, এটা করেন। তো যাই হোক, এই যারা সরকারের দায়িত্বে থাকেন তারা কি ধরনের কথা বলেন সেইটার একটা নমুনা দেওয়ার জন্য আপনাদেরকে এটা বললাম। আমরা 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 বাবর সাহেবের কথা মনে করতে পারি। বাবর সাহেবের কথা, যিনি অনেক মামলা থেকে এখন মুক্ত হয়েছেন কারাগার থেকে। জুলাই আন্দোলনের অনেক ছাত্রের কাছে তিনি ছিলেন জনপ্রিয়। তিনিও বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুজ। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র উদ্ধার হওয়ার পর সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর এই কথা বলেছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ যখন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল, তখন তরুণীরা কিশোরীরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছে, পালা করে শহর রাস্তা পাহারা দিয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে। এখনও কি সেই অবস্থা আছে? এখনও কি পুলিশ বাহিনীর মধ্যে সেটি ফিরে আসে নাই? সেটি যদি ফিরে না আসে তাহলে অন্তর্বর্তী সরকারের তো প্রধান দায়িত্ব হচ্ছে সেইটিকে ফিরিয়ে নিয়ে আসা, সেই নিরাপত্তা বোধ ফিরিয়ে নিয়ে আসা, যে নিরাপত্তা বোধ আমরা চেয়েছি অনেক বছর ধরে, কিন্তু পেয়েছি কতভাবে তা আমরা জানি না। আমরা প্রতিবারই বিভিন্ন ধরনের কথা শুনেছি। যেমন আমি ঘরে মারা পড়েছি, তখন আমাকে শুনতে হয়েছে যে আমি তো আর বেডরুমে নিরাপত্তা দিতে পারবো না। আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা তো এক এক রকম লেজেন্ড হয়ে আছে। কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বাবার কোলে শিশু নিহত হওয়ার পরে তিনি এই কথা বলেছেন। তিনি আবার কোনো স্বরাষ্ট্রমন্ত্রী 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে সমস্যার সমাধানের কথা বলে তিনি একদম জনপ্রিয় হয়ে গেছেন। লুকিং ফর শত্রুজের কথা তো আগেই বলেছিলাম। এই
নিরাপত্তার ব্যাপারটা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া উচিত। আমরা এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, শুধু আমরাও সেই প্রার্থনায় সামিল হতে পারি যেখানে আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদরে, রহমতের চাদরে আমাদেরকে ঢেকে রাখবেন। আল্লাহর কাছে নিরাপত্তার চাদর এবং রহমতের চাদর চাওয়া ছাড়া আমরা যারা নাগরিক আছি তাদের আসলে কী বা করার আছে। আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা আশা করতে পারি সবচেয়ে ভালোর জন্য, কিন্তু আমাদের প্রিপেয়ার থাকতে হবে সবচেয়ে খারাপের জন্য। আমাদের ঈদ মিছিল ফিরছে, কিন্তু সেটি হাতির ব্যবহার নিয়ে সমালোচনা করছেন প্রাণীপ্রেমীরা বলছেন যে এই যে হাতি সাজিয়ে এটি করা হচ্ছে, এটি আসলে ঠিক করা হচ্ছে না। হাতির প্রতি এক ধরনের নির্দয়তা দেখানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া অবশ্য খুব খুশি। তিনি বলছেন যে পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি, সময়ের স্বল্পতা সত্ত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখা যাক এইবার মিছিলে ঐরাবত আসার ঘোষণা তিনি দিয়েছেন। তিনি বলেছেন মিছিলে আসছে ঐরাবত, আপনি আসছেন। তো অনেকে আবার এটা দেখছেন যে ভাই এটা ঠিক হচ্ছে না, হাতিকে এরকম করে সাজায় এরকম করে এটা করা ঠিক হচ্ছে না। যাই হোক, এটা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা নিশ্চয়ই আমরা 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 এটা দেখব। এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ডরা 24, 71-এর পাশাপাশি 47-এর আজাদিকে খুব গুরুত্ব দিচ্ছেন। এটাও একটা খুব সমালোচনার জায়গা। 47-এর আজাদিকে গুরুত্ব দিচ্ছেন, 47-এর আজাদির অবশ্যই গুরুত্ব দিয়েছে, কিন্তু কোনো কোনো সময় এই গুরুত্ব কি ভারে বেশি হয়ে যাচ্ছে কিনা সেটি দেখার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার যে ঘোষণা ঈদ মিছিল, সেটার মধ্যে থেকে আসলে সুলতানি আমলের ঈদ, ঢাকার ঈদ ফেরানোর কথা বলা হচ্ছে কিনা সেটি নিয়েও আসলে আলোচনা চলছে। মধ্যযুগের ঢাকার মানে আসল আর্গুমেন্টটা এরকম, মধ্যযুগের ঢাকায় হাতি নিয়ে মিছিল ঠিক ছিল, কিন্তু এখন মানে এই 2025 সালে এসে হাতি বা প্রাণীপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ করতেই হবে এরকমটা বলছেন যে এটা এক ধরনের বর্বরতা। হাওয়েভার আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আমরা আশা করতে পারি যে এবারের ঈদ নিয়ে আমাদের যত উৎকণ্ঠা সেটা আসলে দূর হবে। আমরা নিরাপদ থাকব, আমরা একটা খুব আনন্দ উৎসবের মধ্যে দিয়ে একটা ঈদ করব। অনেকেই বলছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর এটা প্রথম ঈদ, এটাকে আসলে সেইভাবেই সেলিব্রেট করা উচিত যেভাবে আমরা সেলিব্রেট করতে চেয়েছিলাম অনেক বছর ধরে। যাই হোক, মানে একটা মুক্ত পরিবেশে, সেই মুক্ত পরিবেশ কতটা এখন মুক্ত আছে সেটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে পারে। তবে এই প্রশ্নের মাঝে আরও অনেকগুলি প্রশ্ন দিয়ে দিয়েছে ঢাকায় একটি আদালতের রায় যে ঢাকা দক্ষিণের মেয়র হচ্ছেন ইশরাক। ঢাকার দক্ষিণে মেয়র ইশরাক হচ্ছেন, এটি কেন বলা হচ্ছে? মানে আদালত রায়টা কেন দিয়েছে? আদালত বলেছে যে এই যে ঢাকা দক্ষিণে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মধ্যে কারচুপি হয়েছে। নির্বাচনের মধ্যে আসলে কারচুপি করে, দুর্নীতি করে এবং ক্ষমতার অপব্যবহার করে যে মেয়র ছিলেন, যে জনাব তাপস, তিনি আসলে অবৈধ, তিনি আসলে এটা ঠিক কাজ করেন, তার এটা বাতিল। এবং অটোমেটিকলি এখন ইশরাক, যিনি সাদেক হোসেন খোকার ছেলে জনাব ইশরাক হোসেন, খুব জনপ্রিয় তরুণদের মধ্যে, তিনি এখন অটোমেটিক মেয়র হয়ে গেছেন। এই কথা শোনার পরে অনেকে আবার বলছেন তবে কি আসলে যারা এরকম দুর্নীতির কারণে নির্বাচিত হতে পারেননি সেসব এমপিদেরকে এখন আবার এমপিশিপ ফিরিয়ে দেওয়া হবে? আদালতের রায়ে এটি বোঝা গেল যে আসলে এটি ফিরে আসার সুযোগ আছে। এরপর এটি কি হবে সেটি আর আমরা অপেক্ষাই করতে পারি, আমরা দেখতে পারি তারপরে কি হলো। আমি আজকে শেষ করি বিএনপির কথা বলে। বিএনপি সংস্কার চায় না বলে তাদের অবস্থান দেখানোর পেছনে, মানে সংস্কার বলতে তো মূল সংস্কার হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, আর প্রধানমন্ত্রী কয়বার হতে পারবেন সেটা, মানে সরকার প্রধান কয়বার হতে পারবেন সেইটার ক্ষেত্রে যে তারা একদম স্পষ্ট বাধা দিল এবং তারা যে একটা বলল যে এই সংস্কার তারা চায় না, এটা বইলে আসলে তারা পলিটিক্যাল কি গেইন তারা লাভ করলো? আমার কাছে কিন্তু মনে হয় বিএনপির নির্বাচন নিয়ে কোনো ধরনের, মানে নির্বাচনটা নিয়ে বিএনপির কোনো ধরনের জানি কি একটা ভয় তাদের মধ্যে কাজ করতেছে। নাহলে এই যে সংস্কারের কথা বলে তারা যে জায়গার মধ্যে আসলেন, এখন যদি আমরা সবাই মিলে বলি যে না তাহলে সংস্কারটা করতে হবে, সংস্কারটা পারমানেন্ট করার পরেই ইলেকশন হবে, আমরা যদি সবাই মিলে এখন একসুরে কথা বলি বিএনপিকে ছাড়া, তাহলে বিএনপি কি মনে করে বিএনপির পক্ষে খুব সহজে একটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়াটা এত সহজ হবে? বিএনপিকে এটা চায়? বিএনপিকে আসলেই নির্বাচন নিয়ে কোনো রকম ভয় বা দ্বিধা কাজ করতেছে বিএনপির মনে? নিশ্চয়ই ভবিষ্যতে
ভবিষ্যতে এটা আমরা জানবো। এখন আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে উচিত কথা শেষ করি। উচিত কথায় আমরা এই ব্যাপারগুলি জানতে, বলতে, দেখতে চেষ্টা করব। আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারাও নিশ্চয়ই আমাদের জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।